অপূর্বর আর দুই ভাই চাকরির সূত্রে ঘর ছাড়া। তারা দৈবাত কোনো ছুটিতে কেউ আসে, কোনো দিন মায়ের রান্নাঘরে, কোনো দিন বৌদির রান্নাঘরে, আর কোনো দিন নেমন্তন্ন খেয়েই কাটিয়ে চলে যায়। একজন থাকে রেঙ্গুনে, একজন ত্রিপুরায়, যেতে আসতেই সময় যায়। নেমন্তন্ন জোটে কাকাদের ঘরে, শ্বশুরবাড়ির দিকের আত্মীয়দের বাড়িতে, কদাচ বড় পিসির বাড়ি। কলকাতায় বড় পিসি চাঁপাই আছে। প্রবোধচন্দ্রের মেজ ছেলে, যার ডাকনাম কানু, তার সংসার নিয়ে দোতলার আর এক অংশে বাস করেন তিনি। তার গিন্নি বাতের রোগী, নড়াচড়া কম, ছেলেমেয়েরা চাপা আর মুখচোরা স্বভাবের, তাদের সারা শব্দ খুব কম পাওয়া যায়। মেজ কানুও তার বড়দা বড় বৌদির নীতিতে বিশ্বাসী। মেয়েদের যত তাড়াতাড়ি পেরেছেন বিয়ে দিয়ে ফেলেছেন। বিবাহিতা মেয়েদের আসা যাওয়া কম, কারণ কানু নামের ব্যক্তিটি আয় ব্যয় সম্পর্কে যথেষ্ট সতর্ক। হৃদয়কে প্রশ্রয় দিতে গেলেই যে পকেটের প্রতি নির্দয়তা হবে তা তিনি বোঝেন। বুঝতেও হয়, কারণ সম্প্রতি অবসর নিয়েছেন। আর আছেন প্রবোধচন্দ্রের সেজ ছেলে, ডাকনাম মানু, ভালো নাম প্রতুল, বর্তমানে যিনি ছোট। এ পরিবারের পোশাকি নামের ব্যাপারে প্রয়ের প্রতাপ প্রলোভ। সুবল নামের যে ছোট ছেলেটি একদা প্রবোধচন্দ্রের সংসারে সম্পূর্ণ বহিরাগতের ভূমিকায় নির্লিপ্ত মুখে ঘুরে বেড়াতো, সংসার টংসার করেনি, সে অনেকদিন আগে চলে গেছে তার জায়গা ছেড়ে দিয়ে। বকুল আর সুবলে পিঠোপিঠি ছিল, দুইজনেই নাম ধরে ডাকত। সেজ ভাই মানুকেই বরাবর ছোটদা বলে বকুল। ছোটদার রান্নাঘরেই বকুলের ঠাঁই। প্রবোধচন্দ্রের এই সৃষ্টি ছাড়া ছোট মেয়েটা তো চিরদিনের জন্যই এ সংসারে শিকড় গেড়ে বসে আছে। মৃত্যুকালে প্রবোধচন্দ্র তার পুরনো বাড়ির নবনির্মিত তিনতলার ঘর, বারান্দা, ছাদ ইত্যাদি কেনই যে তার চির বিরক্তিভাজন হাড় জ্বালানি ছোট মেয়ের নামে উইল করে দিয়ে গিয়েছিলেন, সেই এক রহস্য। তবে দিয়ে গিয়েছিলেন তার পুত্রদের চমকিত, বিচলিত ও গোত্রান্তরিতা কন্যাদের ঈর্ষিত করে। তিনতলার ওই ঘরের সংলগ্ন এক টুকরো ঘরের মতো আছে রান্না বাবদ কাজে লাগাতে, কিন্তু সে কাজে কোনোদিন লাগেনি সেটা। সেখানে অনামিকা দেবীর ফালতু বই কাগজের বোঝা থাকে স্তূপীকৃত হয়ে। পিতৃগোত্রের মধ্যে অবিচল থেকে অনামিকা অবিচল সাহিত্য সাধনা করে চলেছেন। অনামিকার আমলে প্রবোধচন্দ্রের মতো রক্ষণশীল ব্রাহ্মণের ঘরে বিয়ে না হয়ে পড়ে থাকা মেয়ের দৃষ্টান্ত প্রায়ই অবিশ্বাস্য। তবু এহেন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছিল নেহাতি ঘটনাচক্রে, না কোনো উল্লেখযোগ্য কারণে নয়, স্রেফ ঘটনাচক্রেই। নামের আগে চন্দ্রবিন্দ্র হয়ে যাওয়া সেই প্রবোধচন্দ্রের রাস খুব ভারী না হলেও গোয়ার্তুমি ছিল প্রবল। তিনটে মেয়ের যথা বয়সে যথারীতি বিয়ে দিয়ে এসে ছোট মেয়ের বেলায় তিনি যে হেরে গেলেন, সেটা মেয়ের জেদে অথবা তার চিরকুমারী থাকবার বায়নায় নয়, নিতান্তই নিজের আলস্যবশত। অথবা শুধুই আলস্য নয়, আরও কিছু সূক্ষ্ম কারণ ছিল। তার 4 ছেলে আর 4 মেয়ের মধ্যে 7টাই তো হাতছাড়া হয়ে গিয়েছিল। ছেলেদের মধ্যে 3টিকে নিয়ে নিয়েছিল বউরা, অর্থাৎ পরের মেয়েরা। সেই ছেলেদের পোশাকি এক একটা গাল ভরা নাম থাকলেও ডাকনাম তো ওই ভানু, কানু আর মানু। বাকি ছেলেটাকে কোনো পরের মেয়ে এসে দখল করে নিতে পারেনি, কারণ সুবল নামে সেই ছেলেটাকে তো
কারো দখলে পড়ার আগে ভগবানই নিয়ে নিয়েছিলেন। আর মেয়ে চারটের মধ্যে চাঁপা, চন্দন আর পারুল নামের বড়, মেজ, সেজ তিনটিকে যথারীতি হাতিয়ে নিয়েছিল পরের ছেলেরা। হয়তো সেই জন্যেই জামাইদের দুচক্ষে দেখতে পারতেন না প্রবোধচন্দ্র। স্ত্রী বিয়োগের পর আরও মেয়েদের আনাআনির নামও করতেন না। সঙ্গে সঙ্গে ওই জামাইরা আর তাদের ছানাপোনারা এসে ভিড় বাড়ায় এই আশঙ্কায়। অতএব শেষ ভরসা সর্বশেষটি। তাকে হাতছাড়া করার ভয়ে তার বয়স সম্পর্কে চোখ বুজে থেকে থেকে ভদ্রলোক এমন চিরতরে চোখ বুঝলেন যে তখন আর তার বিয়ে দেবার প্রশ্ন ওঠে না। কাজে কাজেই তার দাদারা সে প্রশ্ন নিয়ে মাথা ঘামাতে বসল না। আর বসবেই বা কি? পারুলের জুড়ি বকুল নামের সেই শান্ত, নম্র, নিরীহ মেয়েটা যে তখন অন্য নামে ঝলসে উঠে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে। তাছাড়া বাপের উইল, সেই উইলের বলে বকুল যদি এ বাড়ির একাংশ দখল করে বসে থাকতেই পায়, তাকে আর বাড়ি ছাড়া করবার চেষ্টায় লাভ কি? বরকে শুদ্ধ নিয়ে এসে বসলেই কি ভালো? অতএব বিশেষ কোনো কারণে নয়, বিশেষ কোনো ইতিহাস সৃষ্টি করে নয়, নেহাতি মধ্যবিত্ত এই পরিবারের একটা মেয়ে সেকালের সমাজ নিয়মের বজ্র আটুনির মধ্য থেকে ফসকে বেরিয়ে পড়ে একালের সমাজে চড়ে বেড়াচ্ছে। এখন আর কে কি বলবে? একালে কেউ কাউকে কিছু বলে না, কিন্তু একালের সমাজে পড়ার আগে তা তখন বলেছিল বই কি অনেকে অনেক কথা। প্রবোধচন্দ্র অনেক দিন আগে যে পরিবারের একান্নের বন্ধন ছিন্ন করে চলে এসেছিলেন, তারা বলেছিল মহিলাকুল গাড়ি ভাড়া করে কলকাতার উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে এসে হাজির হয়ে বংশমর্যাদার কথা শুনিয়ে গিয়েছিল। তবে সেই বলার মধ্যে তেমন জোর ফোটাতে পারেনি তারা, কারণ ততদিনে তো আসামি পলাতক। প্রবোধচন্দ্রের মৃত্যুর পরই না তাদের টনক নড়েছিল। শ্রাদ্ধের সময় জ্ঞাতি ভোজনে এসেই তো দেখে হাঁ হয়ে গিয়ে বয়স হিসাব করতে বসেছিল এই অবিশ্বাস্য ঘটনার নায়িকার। তাছাড়া ততদিনে বকুলের অন্য নামটাও দিব্যি চাউর হয়ে উঠেছে। মোট কথা তালগোল অথবা গোলে হরিবোল। বকুল রাজেন্দ্রলাল স্ট্রিটের এই বাড়িটায় শেকড় গেড়ে বসে থেকে চোখ মেলে দেখে চলেছে কেমন করে বাড়ির চারপাশের উদার শূন্যতা সংকীর্ণ হয়ে আসছে, আর সমাজের বদ্ধ সংকীর্ণতা উদার হয়ে পড়ছে। বকুলের নিজের জীবনটার সঙ্গে বুঝি এই পাড়াটার মিল আছে? বকুলের নিজের মধ্যে কোনোখানে আর ফাঁক ফেলবার মতো ফাঁকা জমি পায় না বকুল। কোনোদিন যে কোনোখানে অনেকখানি শূন্যতা ছিল তা স্মরণে আনতেও সময় নেই তার। সবখানটায় ঠাস বুনুনিতে ভর্তি, ঠিক ওই রাস্তার ধারের বাড়ির সারির মতো। রাস্তার ধার থেকে দেখলে শুধু এক সারি, আর তিনতলার ওপরের ছাদে উঠলে তার পেছনে আরো পেছনে শুধু বাড়ি আর বাড়ির সারি। কিন্তু তিনতলারও ওপরের ছাদে উঠে তাকিয়ে তাকিয়ে দেখার মতো বিলাসিতার সময় কোথায় বকুলের? ঘরের সামনের ছাদটুকুতে একটু দাঁড়িয়ে তাকিয়ে দেখার সময় হয় না? আশ্চর্য! যখন সময় ছিল তখন এই তিনতলার ওপরের ছাদটা পেলে একটা রাজ্য পাওয়ার সুখানুভূতি হতে পারত। তখন ওটার জন্ম হয়নি। এখন কদাচ কোনোদিন ওই ছাদটায় উঠবার সরু লোহার সিঁড়িটার সামনে দাঁড়িয়ে মনে মনে কল্পনা করে বকুলের কৈশোরকালে যদি
এটা থাকতো, থাকলে যে কি হতো তা জানে না বকুল। যদি থাকতো, ভাবতে গেলেই অন্য একটা বাড়ির ছাদে একখানা হাসি হাসি মুখ ভেসে ওঠে, যে মুখের অধিকারীকে শেষদি পারুল বলতো, বোকা, হাঁদা, নিরেট। অবশ্যই সে শব্দ সেই তামাদিকালের কথা, যখন এক আধবার আসতো পারুল বাপের বাড়িতে। অনেকদিন আগে বিয়ে হওয়া 3 মেয়ের মধ্যে পারুলই মা বাবা যাওয়ার পরও মাঝে মাঝে এসেছে। আর চাপা, চন্দন, তারা তো আর মরণকালে কেঁদে কেঁদে বলেই ছিল, মা তুমিও চললে, আমাদেরও বাপের বাড়ি আসা খুঁজল। যদিও তখন সেখানে উপস্থিত মহিলাকুল, যারা নাকি ওদের খুড়ি, জেঠি, পিসি, তারা বলেছিলেন 60 বাপ বেঁচে থাকুন 100 বছর পরমায়ু নিয়ে। ওরা সেই ক্রন্দন বিজড়িত গলাতেই সতেজ সংসারের নিয়ম বুঝতে দিয়েছিল গুরুজন বর্গকে। বলেছিল, থাকুন 100 কেন, 1000 বছর, মা মরলে বাপ তালুই, এ আর কে না জানে। হয়তো মা থাকতেই বাপের ব্যবহারে তার আঁচ পেয়েছিল তারা। টের পেত বাবার একান্ত অনিচ্ছার ওপরও মা প্রায় জোর করেই তাদের নিয়ে আসেন, যদিও এও ধরা পড়তে বাকি থাকতো না। এই যুদ্ধের মধ্যে স্নেহ বিগলিত চিত্তটা তত নয়, কর্তব্যবোধটাই কাজ করেছে বেশি। সুবর্ণলতার এই প্রবল কর্তব্যবোধটাই তো প্রবোধচন্দ্রকে চিরকাল জব্দ করে রেখেছিল। প্রবোধচন্দ্র বুঝে উঠতে পারতেন না নিজের জীবনটা নিয়ে নিজের যা খুশি করতে পাবে না কেন মানুষ। নেহাত অসচ্ছল অবস্থা না হলে মানুষ তো অনায়াসেই খাওয়া থাকা, আয়েশ আরাম, সুখ ভোগ করে কাটিয়ে দিতে পারে। তবে কি জন্যে মানুষ কর্তব্য নামক বিরক্তিকর একটা বস্তুকে নিয়ে ভারগ্রস্ত হতে যাবে? সেই বস্তুটার পেছনে পেছনেই তো আসবে যত রাজ্যের চিন্তা আর যত রাজ্যের অসুবিধে। প্রবোধচন্দ্রের এই মতবাদের সঙ্গে চিরকাল লড়ালড়ি ছিল সুবর্ণলতার, কিন্তু শেষের দিকে কতকগুলো দিন যেন সুবর্ণলতা হাত থেকে অস্ত্র নামিয়ে যুদ্ধবিরতি অন্ধকার শিবিরে আশ্রয় নিয়েছিলেন। মায়ের কথা মনে করতে গেলেই বকুলের মায়ের সেই নির্লিপ্ত নিরাসক্ত হাত থেকে হাল নামানো মূর্তিটাই মনে পড়ে। মৃত্যুর অনেক আগে থেকেই সুবর্ণলতা যেন এ সংসার থেকে বিদায় নিয়ে নিজেকে মৃতের পর্যায়ে রেখে দিয়েছিলেন। সেই মৃত্যুর শীতলতার মধ্যে কেটেছে বকুলের কৈশোরকাল। তবু আশ্চর্য, সেই শীতলতার মধ্যে ফুটেছে ফুল, জ্বলেছে আলো। তারপর তো সুবর্ণলতা সত্যিই বিদায় নিলেন। তার কতদিন যেন পরে সেবার পারুল এলো বাপের বাড়ি, ঠিক মনে পড়ে না কবে। অনেকদিন পরেই পারুল সেবার এসেছিল বাপের বাড়ি। এ পক্ষের আগ্রহের অভাবেই শুধু নয়, নিজেরও আশাটা তার কদাচিৎ হয়, কারণ শ্বশুর বাড়িতে থাকে না সে, থাকে বরের বাড়ি। বরের বদলির চাকরি এবং বউয়ের বদলে রাঁধুনি চাকরের হাতে খেতে সে নারাজ। তাই বউকে বাসায় নিয়ে গেছে মা বাপের সঙ্গে মতান্তর করে। ছেলে তার বউকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখতে চাইলে কোন মা বাপই বা প্রসন্ন চিত্রে সে যাওয়াকে সমর্থন করতেন তখন? বউ যদি নাচতে নাচতে বরের সঙ্গে বাসায় যায় এবং সেখানে পূর্ণ কর্তৃত্বের স্বাদ পায়, আর কি কখনো সে বউ শাশুড়ি পিশাশুড়ির ছত্রতলে বউগিরি করতে রাজি হবে? কদাচ না। তাহলে তাহলে আর কি,
বাসায় যাওয়া মানেই বউয়ের পরকাল ঝরঝরে হয়ে যাওয়া? কি জন্যে তবে ছেলেকে মানুষ মানুষ করে বড় করে তুলে তার বিয়ে দেওয়া, যদি ছেলের বউয়ের হাতের সেবা যত্নটুকু না পেলেন? কিন্তু পারুলের বর বউয়ের সেই কর্তব্যের দিকটা দেখেনি, নিজের দিকটাই দেখেছে। আর পারুলের একটা কর্তব্যবোধ নেই, অন্তত চক্ষু লজ্জা? বকুলের সেই প্রশ্নের উত্তরে পারুল হেসে উঠে বলেছিল, হ্যাঁ, সেটা অবশ্যই দেখাতো ভালো। আমি যদি শাশুড়ির পা চেপে ধরে বলতে পারতাম, ওই বেহায়া নির্লজ্জ স্বার্থপরটা যা বলে বলুক, আমি আপনার চরণ ছাড়ব না, তাহলে নিশ্চয়ই ধন্যি ধন্যি পড়ে যেত। কিন্তু সেই ধন্যি ধন্যিটার মধ্যে আছে কি বলো? ছদ্মবেশ ধারণ করে ধন্যি ধন্যি কুড়োনোই আমার দারুণ ঘেন্না। তাছাড়া পারুল আরো একটু হেসেছিল। লোকটাকে দগ্ধে মারতে একটু মায়াও হলো। আমায় চোখ ছাড়া করতে হলে তো অহরহ অগ্নিদাহে জ্বলত। বকুলও হাসে, কুমারী মেয়ে বলে কিছু রেখে ঢেকে বলে না। আহা, শুধু তারই নিন্দে করা হচ্ছে, নিজের দিকে যেন কিছুই নেই। অমলবাবু বাক্স বিছানা বেঁধে নিয়ে ভাগল বা বলে, তুই নিজে বুঝি বিশ্বভুবন অন্ধকার দেখতিস না? তাও হয়তো দেখতাম, যতই হোক বেঘরে বেপটে একটা পৃষ্ঠবল তো, শুধুই পৃষ্ঠবল, আর কিছু নয়। আরো কিছু, তাও আছে হয়তো কিছু। চক্ষু লজ্জার মায়াটা কাটিয়ে বেরিয়ে যেতে পারলে অন্তত রান্নাঘর ভাড়ার ঘরটার উপর তো নিরঙ্কুশ কর্তৃত্ব থাকে। সে স্বাধীনতাটুকুই কি কম? যা, তুই বড় নিন্দে কুটে। অমলবাবু তোকে সর্বস্ব দিয়ে সর্বশান্ত হয়ে বসে আছেন, সেই তো জ্বালা। পারুল কেমন একটা বিষণ্ণ হাসি হেসেছিল। সর্বস্ব লাভের ভাবটা তো কম নয়। সেটা না পারা যায় ফেলতে, না পারা যায় গিলতে। ফেলতে পারা যায় না সেটা তো বুঝলাম, কিন্তু গিলতে বা থাকি শুনি? আরে বাবা, ও প্রশ্ন তো আমি আমাকে করছি অহরহ, কিন্তু উত্তরটা খুঁজে পাচ্ছি কই। ভারটাই ক্রমশ গুরুভার হয়ে উঠছে। কিন্তু সে যাক, আমার অমলবাবুর চিন্তা রাখো। তোর অমলবাবুর খবর কি বল? অসভ্যতা করিস না। অসভ্যতা কি রে? এতদিন কতদূর কি এগুলো সেটা শুনি। তুই থামবি? পারুল হঠাৎ গম্ভীর হয়ে গিয়েছিল। বলেছিল, হতভাগাটা বুঝি এখনো সেই মা জেঠির আঁচল চাপা খোকা হয়ে বসে আছে, কোনো চেষ্টা করেনি? গম্ভীর বকুলও হয়েছিল তখন। চেষ্টা করবার তো কোনো প্রশ্নই নেই সেজদি, ও প্রশ্নই নেই। সেই গণ গোত্র কুল শীল বামুন কায়েত রাড়ি বারেন্দ্র, তাহলে মরতে তুই এখনো কিসের প্রত্যাশায় বসে আছিস? প্রত্যাশা? প্রত্যাশা আবার কি রে সেজদি? বসে থাকা কথাটাও অর্থহীন। আছি বলেই আছি। কিন্তু ভাবছি, অভিভাবককুল তবে এখনো তোকে বাড়ি ছাড়া করবার জন্য উঠে পড়ে লাগছে না কেন? তা আমি কি জানি? বলেছিল বকুল, তা আমি কি জানি? কিন্তু সত্যি কি জানতো না বকুল সে কথা? বকুলের বাবা তার চির দুর্বল অসহায় চিত্তের সমস্ত আকুলতা নিয়ে ওই মেয়েটাতেই ভরসা করছেন নাকি? বড় হয়ে ওঠা ছেলেরা তো বাপের কাছে জ্ঞাতির শামিল। অন্তত বকুলের বাবার চিন্তা ওর ঊর্ধ্বে আর পৌঁছতে পারে না।
বিবাহিত ছেলেদের তিনি রীতিমতো প্রতিপক্ষই ভাবেন। বিবাহিতা মেয়েদের কথা তো বাদ, আপন বলতে অতএব ওই মেয়ে, কুমারী মেয়েটা। যদিও মেয়ের চালচলন তার দুচক্ষের বিষ, তবু সময় মতো এসে ওষুধের গ্লাসটা তো ওই সামনে এনে ধরে, ওই তো দেখে বাবার বিছানাটা ফর্সা আছে কিনা, বাবার ফতুয়াটার বোতাম আছে কিনা, বাবা ভালো মন্দ একটু খাচ্ছে কিনা। ওই ভরসা স্থলটুকুও যদি পরের ঘরে চলে যায়, বিপত্নিক অসহায় মানুষটার গতি কি হবে? হতে পারে জাত মান লোকলজ্জা সবই খুব বড় জটিল, কিন্তু স্বার্থের চাইতে বড় আর কি আছে? আর সবচেয়ে বড় স্বার্থ প্রাণ রক্ষা। বকুল বলছে বাবার এই দুর্বলতা, কিন্তু এ কথা কি বলবার কথা? না, এ কথা শেষদের কাছেও বলা যায় না, তাই বলে আমি কি জানি। কিন্তু বাবার এই দুর্বলতাটুকুর কাছে কি কৃতজ্ঞ নয় বকুল? পারুল বলে, তাহলে আপাতত তোমার খাতার পাতা জুড়ে ব্যর্থ প্রেমের কবিতা লেখেই চলেছে জোর কদমে। বকুল হেসে বলে ওঠে, আমি আমার প্রেমের কবিতা লিখতে গেলাম কখন? সে তো তোর ব্যাপার, যার জন্যে অমলবাবু। দোহাই বকুল, ফি কথায় আর তোর অমলবাবুকে মনে পড়িয়ে দিতে আসিস নে, 2-4 দিন ভুলে থাকতে দে বাবা। ছি ছি শেষদি, এ কি হিন্দু নারীর মনোভাব? ওই তো মুশকিল। পারুল হেসে ওঠে, কিছুতেই নিজেকে হিন্দু নারীর খোলসে ঢুকিয়ে ফেলতে পারছি না, অথচ খোলসটা বয়েই মরছি। হয়তো মরণকাল অবধি বয়ে মরব। পারুলের মুখটা অদ্ভুত একটা রহস্যের আলো ছায়ায় যেন দুর্বোধ্য লাগছে। মনে হচ্ছে ইচ্ছে করলেই পারুল ওই খোলসটা ছিঁড়ে বেরিয়ে আসতে পারে। বেরোচ্ছে না, শুধু যেন নিজের ওপর একটা নির্মম কৌতুকের খেলা খেলে মজা দেখছে। অনামিকা ওই মুখটা দেখতে পাচ্ছে, সেদিকে নিষ্পলকে তাকিয়ে থাকা বকুলের মুখটাও। বকুল ফর্সা নয়, পারুলের রং চাপা ফুলের মতো। পারুলের বর সেই রঙের উপযুক্ত শাড়িও কিনে দেয়। সেদিন পারুল একখানা মিহি চাঁদের আলো শাড়ি পরেছে, তার পাড়টা কালো চুড়ি, সেই পাড়টা মাত্র খোপার ধারটুকু বেষ্টন করে কাঁধের পাশ থেকে বুকের ওপর লতিয়ে পড়েছে। পারুলকে বড় সুন্দর দেখতে লাগছে। চাঁদের আলো শাড়িতে লাল পাড় আরো সুন্দর লাগে, কিন্তু লাল পাড় শাড়ি পারুলের না পছন্দ। কোনো উপলক্ষে এও স্ত্রী মেয়ে বলে কেউ লাল পাড় শাড়ি দিয়ে গেলে পারুল অপর কাউকে বিলিয়ে দেয়। কারণটা অবশ্য বকুল ছাড়া সকলেরই অজ্ঞাত, কিন্তু বকুল ছাড়া আর কাকে বলতে পাবে পারুল? লাল পাড় শাড়িতে বড্ড যেন পতিব্রতা পতিব্রতা গন্ধ, পড়লে মনে হয় মিথ্যে বিজ্ঞাপন গায়ে সেটে বেড়াচ্ছি। ছেলেবেলায় পারুলের এমনি অনেক সব উদ্ভট ধারণা ছিল, আর ছিল একটা বেপরোয়া সাহস। তাই পারুল তার বাপের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, বকুলের তো বিয়ের বয়স হয়েছে, আমাদের হিসেবে সে বয়স পেরিয়েই গেছে, বিয়ে দিচ্ছে না কেন? পারুল বকুলের বাবা থতমত খেয়ে বলে ফেলেছিলেন, তা দেব না বলেছি নাকি, পাত্র না পেলে? আমার তো এই অশক্ত অবস্থা, বড় বড় ভাইরা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত। খুব একটা আশ্বস্ত ছিলেন না ভদ্রলোক, তবু স্ত্রী বিয়োগের পর থেকেই
তিনি স্বেচ্ছায় নিজেকে অশক্ত করে তুলেছিলেন। কে জানে কোন মনস্তত্ত্বে? হয়তো অপরের করুণা কুড়োতে, হয়তো বা সংসারে নিজের মূল্য বজায় রাখতে। কেউ কিছু বলেনি, তবু বুঝি তখন থেকে নিজেকে তার সংসারে অবান্তর বলে মনে হতো। তাই যখন তখন মরমর হতেন। সে যাক, নিজেকে অশক্ত বলে বলে অবশেষে তাই হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। কথা বললেই কাশতে শুরু করতেন। পারুল বলতো, ওটা নার্ভাসনেস। মিথ্যে কাশি কেশে শেষ অবধি। কিন্তু পারুল তো অমন অনেক উদ্ভট কথা বলে। সেদিনও বাপের মুখের ওপর বলে উঠেছিল, আপনার শেপ চোখ থাকতেই অন্ধ, পাত্র তো আপনার চোখের সামনেই রয়েছে। চোখের সামনেই পাত্র? পারুলের বাবা আকাশ থেকে পড়েছিলেন। কার কথা বলছিস তুই? কার কথা আবার বলবো বাবা? কেন, নির্মলের কথা মনে পড়ল না আপনার? নির্মল মানে অনুপম বাবুর ছেলে সুনির্মল? অশক্ত মানুষটা সহসা শক্ত আর সোজা হয়ে উঠে বলেছিলেন, ও ওই হারামজাদাদি বুঝি উকিল খাড়া করেছে তোকে? নির্মলের বাড়ি যাওয়া বার করছি আমি তোর। আর এখন যাওয়াও না। তাছাড়া আপনি তো জানেন, পরের শেখানো কথা কখনো কই না আমি। আমি নিজেই বলছি। নিজেই বলছো? বাবা বিবাহিত মেয়ে এবং কৃতি জামাইয়ের মর্যাদা বিস্মরণ হয়ে খেকিয়ে ওঠেন। তা বলবে বই কি? বাসায় গিয়েছ, আপ টু ডেট হয়েছ, বলি ওদের সঙ্গে আমাদের কাজ হয়? এই খেকিয়ে ওঠাটা যদি পারুলের নিজের সম্পর্কে হতো, অবশ্য পারুল আর দ্বিতীয় কথা বলতো না। কিন্তু পারুল এসেছিল বকুল সম্পর্কে একটা বিহিত করতে। তাই পারুল বলেছিল, হয় না কথাটার কোনো মানে নেই, হওয়ালেই হয়। হওয়ালেই হয়? তাছাড়া কি? নিয়ম কানুনগুলো তো ভগবানের সৃষ্টি নয় যে তার নড়চড় নেই। মানুষের গড়া নিয়ম মানুষেই ভাঙে। বাহ বাহ! বাবা আরো খেঁকিয়ে উঠেছিলেন। বাপকে তো একেবারে মা বসিয়ে দিয়েছে। তা বলি, আমি ভাঙতে চাইলেই ভাঙবে? ওরা রাজি হবে? যদি হয় হবে, বলেছে তোকে? আমি বলছি, যদি হয়, আপনি অরাজি হবেন না তো? বাপ আবার অশক্ত হয়ে শুয়ে পড়ে বলেছিলেন, আমি আবার অরাজি? রোগা মরা একপাশে পড়ে আছি, মরে গেলে একদিন ছেলেরা টেনে ফেলে দেবে। মেয়ে যদি লাভ করে, কারোর সঙ্গে বেরিয়ে যায়, কিছুই করতে পারবো না আমি। পারুল নির্নিমেষে তাকিয়েছিল ওই বুকে হাত দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস ফেলা লোকটার দিকে। তারপর চলে এসে ভেবেছিল, হালটা কি তবে আমিই ধরবো? কিন্তু হাল ধরলেই কি নৌকা চলে? যদি বালির চড়াইয়ে আটকে থাকা নৌকা হয়, তবু শেষ চেষ্টা করে যাব না। তবু বকুলের জীবন তরণীকে ভাসিয়ে দিয়ে যেতে পারেনি পারুল। শুধু সেবার চলে যাবার সময় বলে গিয়েছিল, তোর কাছে আমি অপরাধী বকুল, শুধু শুধু তোকে ছোট করলাম। আশ্চর্য, ভাবতেই পারিনি একটা মাটির পুতুলকে তুই। রোষে ক্ষোভে চুপ করে গিয়েছিল পারুল। বকুল সেই মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলেছিল, কিন্তু বকুলের সেই কথাটার শেষটুকু শোনা হলো না। সেই মৃদু হাসির ওপর রূঢ় রুক্ষ কর্কশ একটা ধাক্কা এসে আছড়ে পড়ল। ঘড়ির অ্যালার্ম। নিয়মের বাড়িতে শেষ রাত্রি থেকে কর্মচক্র চালু করার জন্য ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে। ভারী লক্ষ্মী আর হুঁশিয়ার বউ নমিতা
ওই অ্যালার্মের শব্দে উঠে পড়েই ও সেই চাকাটা ঘোরাতে শুরু করবে। শীতের দেশ, চাকর বাকরেরা ভোরবেলা ঘুম থেকে উঠতে চায় না, অথচ ভোর থেকেই বাড়ির সকলের বেডটি চাই, গরম জল চাই। এ কাজ নমিতাকে কেউ চাপিয়ে দেয়নি। নমিতা স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছে। আত্মপীড়নও এক ধরনের চিত্তবিলাস। এ বিলাস থাকে কারো কারো। কেউ না চাইলেও তারা ত্যাগ স্বীকার করে, স্বার্থ ত্যাগ করে, অপ্রয়োজনে পরিশ্রম করে অহেতুক সেবা করে। নইলে অনামিকা দেবীর বন্ধ দরজায় করাঘাত করে। বেডটি বাড়িয়ে ধরবার দরকার ছিল না তার। অনামিকা দেবীর দায়িত্ব তার নয়। অ্যালার্মের শব্দে চকিত হয়ে টেবিলে রাখা হাতঘড়িটা দেখেছিলেন অনামিকা দেবী। অবাক হয়ে ভেবেছিলেন, আমি কি তবে ঘুমোইনি? চায়ের পেয়ালা দেখে আরো অবাক হয়ে ভাবলেন, এই মেয়েটাও কি ঘুমোয়নি? বললেন সে কথা। নমিতা একটু উদার হাসি হাসল। ঘুমিয়েছিলাম, উঠেছি। এই সময়ই উঠি আমি, ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি। কেন বলো তো, এই অন্ধকার ভোর থেকে এত কি কাজ তোমার? সহজ সাধারণ একটা প্রশ্ন করেন অনামিকা দেবী। নমিতা কিন্তু উত্তরটা দেয় অসহজ। গলা নামিয়ে বলে, থাকো কথা, কে কোথা থেকে শুনতে পাবেন। অনামিকা গম্ভীর হয়ে যান, বলেন, যাক, আজ আমারও তোমার ওই অ্যালার্মের জন্য সুবিধে হলো। 6টার সময় তো বেরোবার কথা। কয়েক মাইল মোটর গাড়িতে গেলে তবে রেল স্টেশন, আর সকাল 7টার গাড়ি ধরতে হবে। নমিতা কিন্তু তাড়াতাড়ি বলে ওঠে, সে কি, আজই চলে যাবেন কি? আরও তো 2 দিন ফাংশন আছে না? অনামিকা ওর অবোধ প্রশ্ন হানেন। বলেন, কথাটাই ছিল বটে, কিন্তু এরপরও ফাংশন হবে বলে ধারণা তোমার? নমিতা মৃদু অথচ দৃঢ় স্বরে বলে, হবে। কাল আপনি শুয়ে পড়ার পর অনেক রাত্রে সম্মেলনের কারা এসেছিলেন এ বাড়িতে, জানিয়ে গেলেন আপনি উঠলে যেন বলা হয় অধিবেশন হবে। রীতিমতো পুলিশ পাহারা বসাবার ব্যবস্থা হয়েছে। পুলিশ পাহারা? রীতিমতো পুলিশ পাহারা দিয়ে সাহিত্য সম্মেলন? অনামিকা দেবী কি হেসে উঠবেন না কেঁদে ফেলবেন? অবশ্য দুটোর একটাও করলেন না তিনি। শুধু বললেন, না, আমি আজকেই চলে যাব। সকালের গাড়িতে হয়ে না উঠলে দুপুরের গাড়িতে? হয়ে ওঠা মানে ওদের তো বলতে হবে। হ্যাঁ, চলেই এলেন অনামিকা দেবী অনেক অনুরোধ উপরোধ এড়িয়ে। পুলিশ পাহারা বসিয়ে সাহিত্য সম্মেলনে রুচি হয়নি তার। অনুষ্ঠান সমিতির সভাপতি কাতর মিনতি জানিয়েছিলেন। অনিলবাবু যে হাসপাতাল থেকেও অনুরোধ জানিয়েছেন তা বললেন, কিন্তু কিছুতেই যেন পলাতক মেজাজকে ফিরিয়ে আনতে পারলেন না অনামিকা দেবী। অবশেষে বললেন, শরীরটাও তেমন, মানে কালকের ঘটনায় কিরকম যেন। শরীর বলার পর তবে অনুরোধ প্রত্যাহার করলেন তারা। শরীর হচ্ছে সর্বদেবতার সার দেবতা, ওর নৈবেদ্য পড়বেই। মন, মেজাজ, ইচ্ছে, অনিচ্ছে, সুবিধে, অসুবিধে, ওদের খণ্ড খণ্ড করে ফেলার মতো সুদর্শন চক্র আছে অনুষ্ঠানকারীদের হাতে। শুধু শরীরের কাছে তারা অস্ত্রহীন। অতএব অপরপক্ষের ব্রহ্মাস্ত্রই ওর শরীর। শুধু নাম করেই ছাড়পত্র পেলেন। কিন্তু ওদের, মানে সম্মেলন আহ্বানকারীদের, এবার শনি রাহু যোগ। সেটা টের পাওয়া গেল কলকাতায় এসে খবরের কাগজ মারফত। কাগজটা পড়তে পড়তেই সিঁড়ি দিয়ে উঠে এলো
শম্পা শাড়ির কোঁচা লটপটাতে লটপটাতে। ও পিসি, পিসি গো, তোমাদের উত্তরবঙ্গের সাহিত্য সম্মেলনের এই পরিণতি? পুলিশি শাসন ব্যর্থ, স্থানীয় যুবকদের সহিত পুলিশের সংঘর্ষে 2 জন নিহত ও 22 জন আহত। অভ্যর্থনা সমিতির সভাপতি গুরুতর আহত হইয়া হাসপাতালে। কি কাণ্ড! কই, কাল তুমি তো বললি না কিছু? অনামিকা দেবী সেই মাত্র কোনো এক সম্পাদকের তাগাদায় উত্তপ্ত হয়ে মনের সমস্ত শক্তি প্রয়োগ করে কলম নিয়ে বসেছিলেন। ওই হিহিতে প্রমাদ গুনলেন। সহজে যাবে না ও এখন। জোর তলবে জেরা করে জেনে কি ঘটনা ঘটেছে আসলে। কাণ্ডতে ভারী কৌতূহল শম্পার। যেখানে এবং যে বিষয়েই হোক, কোনো একটা কাণ্ড ঘটলেই শম্পা উল্লসিত, আর সেই উল্লাসের ভাগ দিতে আসে মাই ডিয়ার পিসিকে। অনামিকা দেবী গম্ভীর হতে চাইলেও সে গাম্ভীর্য নস্যাৎ করে ছাড়ে। পিসি, শুনেছ কাণ্ড? শিবনাথ কলেজের প্রিন্সিপাল ছাত্রগণ কর্তৃক ঘেরাও। বেচারি প্রিন্সিপাল করজোড়ে ক্ষমা ভিক্ষা করে তবে হি করে বাকিটা বোঝায়। পিসি, জানো কি কাণ্ড? এই সেদিন অত ঘটা করে বিয়ে করল ললিতা, এক্ষুনি সেপারেশন, 2 জনেই অনমনীয়। পিসি, যত সব বানানো মানুষ নিয়ে রাত দিন মিথ্যে কাণ্ড কারখানা ঘটাচ্ছ, সত্যি মানুষের দিকে দৃষ্টিই নেই তোমার। পাড়ায় কি কাণ্ড ঘটেছে জানো? অনিন্দবাবুর গাড়ি থেকে সতীশবাবুর প্যান্টে কাদা ছিটকে ছিল বলে 2 জনে তুমুল একখানা হাতাহাতি হয়ে গেছে। এখন 2 জনে কেশ ঠুকতে গেলেন। এইসব হচ্ছে শম্পার উল্লাসের উচ্ছ্বাস। অনামিকা দেবী হতাশ হতাশ গলায় বলেন, এত খবর তোর কাছে কি করে আসে বলতো? শম্পা 2 হাত উল্টে বলে, চোখ কান খোলা থাকলেই আসে। ওইসব বাজে ব্যাপারে চোখ কান একটু কম খোলা রাখ শম্পা, জগতে আরো অনেক ভালো জিনিস আছে। ভালো? শম্পা এমন কথা শুনলে আকাশ থেকে পড়ে। বলে, ভালো শব্দটার অর্থ কি পিসি? কোন স্বর্গীয় অভিধানে আছে ওটা? যেগুলোকে তুমি বাজে বলছো ওগুলোই হচ্ছে আসলে কাজের। এই কাণ্ডগুলোই হচ্ছে সমাজের দর্পণ। সমাজ, সংস্কৃতি, এগুলোর গতি প্রকৃতি তুমি দেখবে কোথা থেকে, যদি কাণ্ডগুলোকে আমল দেবে না? ডালপালা তো সুমাত্র, কাণ্ডই আসল বস্তু। ওই কাণ্ড স্বভাবগত ভঙ্গিমায় ঝরঝর করে অনেক কথা বলে শম্পা, সব সময় বলে, আজও বলে উঠল। কাল যে বললে তোমার ভাষণ হয়ে গেছে বলে তুমি আর অকারণে 2 দিন বসে থাকলে না, এদিকে এই কাণ্ড, তুমি থাকতেও তো। অনামিকা দেবী নিরুপায় ভঙ্গিতে কলমটা হাত থেকে নামিয়ে রেখে বলেন, তা কি করবো বলো? তোমার কাছে কাণ্ড আওড়াতে বসলে আমার আর কিছু কাজ হতো? জেরার চোটে 1 কাণ্ডকে 7 কাণ্ড করে তুলতে। কিন্তু সে যাক, কি লিখেছে কাগজে? সত্যি 2 জন নিহত? তাই তো লিখেছে। শম্পা আবার হেসে ওঠে। অবশ্যই খবরের কাগজের খবর, 2 পিঠে 2 22 হতে পারে। হয় পুলিশি নির্দেশে 1-2 ছেপে ফেলা হয়েছে, নয় ছাপাখানার ভূত 1-2 করে ছেপে ফেলেছে। হয়তো 22 জন নিহত, 22 জন আহত। অনামিকা দেবী ওর ওই উতলে পড়া মুখের দিকে তাকিয়ে ঈষৎ কঠিন গলায় বলেন, সেই সন্দেহ মনে নিয়ে তুমি হেসে করাচ্ছ? নিহত শব্দটার মানে জানো না বুঝি? এই সেরেছে। শম্পা আর 3 কোণা চশমার কোণকে আরো তীক্ষ্ণ করে তুলে চোখ উঁচিয়ে বলে, পিসি রেগে আগুন।
মানে কেন জানবো না বাছা? এ যুগেও শব্দটার মানে তো খুব প্রাঞ্জল হয়ে গেছে। রাস্তা থেকে একখানা থান ইট তুলে টিপ করে ছুটতে পারলেই তো হয়ে গেল মানে জানা। সেদিন যেই তুমি বেরোলে তক্ষুনি প্রায় ঘটে গেল তো একখানি ঘটনা। পাড়ার ছেলেরা রাস্তার মাঝখানে যেমন ইট সাজিয়ে ক্রিকেট খেলে তেমনই খেলছে। হঠাৎ কোথা থেকে এক মস্তান এসে এই তদবি তো সেই তদবি, রাস্তাটা পাবলিকের হাঁটবার জায়গা, ইটের দেওয়াল তোলবার জায়গা নয়, উঠিয়ে নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি। ব্যাস, সঙ্গে সঙ্গেই হাতে হাতে প্রতিফল। নেহাত বরাজ্জোর ছিল, তাই কারো ভবলীলা সাঙ্গ হয়নি। কপাল কাটার উপর দিয়েই গেছে, তবে যেতে পারতো তো। অনামিকা দেবী হতাশ গলায় বললেন, শম্পা, আমাকে এখন খুব তাড়াতাড়ি একটা লেখা শেষ করতে হবে। বাব্বা বাব্বা, সবসময় তোমার তাড়াতাড়ি লেখা শেষ করতে হবে। ভাবলাম এই 2 দিনের ঘটনাগুলো বলি তোমাকে, যাকে মরুককে। এই রইল তোমার উত্তরবঙ্গ, 5ম পৃষ্ঠার 7ম কলমে দেখুন। আমি বিদেয়ী হচ্ছি। 2টো কথা কইবারও লোক নেই বাড়িতে, সাধে বেরিয়ে যাই। অনামিকা দেবী তো ওকে যেতে দিতে পারতেন। অনামিকা দেবী তো সর্বশক্তি প্রয়োগ করে লিখতে বসেছিলেন, তবু কেন ওর অভিমানে বিচলিত হলেন? কে জানে কি এই হৃদয় রহস্য। ওর প্রায় সবকিছুই অনামিকা দেবীর কাছে দৃষ্টিকটু লাগে, তবু ওর জন্যই হৃদয়ে অনেকখানি জায়গা। তাগাদার লেখা লিখতে সত্যি কষ্ট হয় আজকাল, সত্যি জোর করে বসতে হয় সে লেখা লিখতে। তবু গা এলিয়ে দিলেন তিনি এখন, বলে উঠলেন, যেমন অসভ্য চুল বাঁধা তেমনই অসভ্য কথাবার্তা। শম্পা টকটকিয়ে চলে যাচ্ছিল, এ কথায় ঘাড় ফেরালো। সতেজে বলে উঠল, কেন, খোপার মধ্যে কি অসভ্যতা আছে শুনি? সবটাই আছে। অনামিকা দেবী ওর একটা হাত চেপে ধরে চেয়ারের কাছে টেনে এনে বলেন, কি আছে খোপার মধ্যে? আমের টুরকি, গোবরের ঝুড়ি? ওর মধ্যে থাকার জন্য বাজারে অনেক মাল মশলা বিকোচ্ছে পিসি, কিন্তু কথা হচ্ছে খোপার গড়নটা তোমার ভালো লাগছে না। লাগছে বললে হয়তো তুই খুশি হতিস, কিন্তু খুশি করতে পারছি না। ভেবে পাচ্ছি না তুই কিছুদিন আগেও ঘাড়ের বোঝা হালকা করে ফেলি বলে চুল কাটতে বদ্ধপরিকর হয়েছিলি। নেহাত তোর মার দিব্যি দিশেলেই কাটিসনি, সেই তুই হঠাৎ স্বেচ্ছায় মাথার উপর এত বড় এক বোঝা চাপালি কি করে? চাপালাম কি করে? কেন পিসি, তুমি তো যখন আমাকে ছেলেবেলায় গল্প বলতে বলেছিলে যে সুয়োরানী পানের বাটা বইতে মূর্ছা গিয়েছিল, সেই সুয়োরানী ফ্যাশনের ধুয়োয় গলায় সোনা বাঁধানো শিল ঝুলিয়েছিল, মনে আছে সে গল্প? অনামিকা দেবী মৃদু হেসে বলেন, গল্পগুলো কেন তৈরি হতো আর বলা হতো বল দেখি? আহারে, তা যেন জানি না, লোক শিক্ষার্থে আবার কি। বিশেষ করে মহিলাকুলকে শিক্ষা দিতে তো যত গল্পেরই অবতারণা। সবই যদি জানিস, এটাও তাহলে জানা উচিত শিক্ষা জিনিসটা নেবার জন্যে ফ্যাশনের শিকার হয়ে মেজাজটা এত হাস্যাস্পদই হয় ভাব। শম্পা অভিমান ভুলে পেশির পাশে আর একখানা চেয়ার বসে পড়ে বলে, এই খোপাটার ব্যাপারে তুমি সেটি বলতে পারবে না মহাশয়া? এ শ্রেব অজন্তা স্টাইল হতে পারে, কিন্তু অজন্তা সে স্টাইলিস্ট মেয়েরা কি ওই খোপার সঙ্গে হাই হিল জুতো পরতো, হাতে ঘড়ি বাঁধতো, ছুটোছুটি করে বাস ট্রাম ধরে অফিস কলেজ যেত?
নিজে হাতে ড্রাইভ করে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিত? কে জানে। শম্পা চেয়ারটার পিঠে ঠেস দিয়ে দোলে। কে জানে নয়, দিত না। সাজের সঙ্গে কাজের সামঞ্জস্য থাকা দরকার, বুঝলি? বুঝলাম না, শম্পা বলে হেসে হেসে। সাজ বজায় রেখেও যদি কাজ করা যায়, মানায় না। ওটা তোমাদের বদ্ধ দৃষ্টিতে। দৃষ্টি মুক্ত করো মহিলা, দেখবে সামঞ্জস্য কথাটাই অর্থহীন। আশ্চর্য, লেখিকা হয়েও কেন যে তুমি এত সেকেলে, অথচ লোকে তোমার নামে আগে প্রগতিশীল লেখিকা বলে বিশেষণ বসায়। তাতে তাহলে তোর আপত্তি? রীতিমতো। তবে যা, যারা বিশেষণ বসায় তাদের বলে দিকে যেন ওই প্রগতিটার আগে একটা অ বসিয়ে দেয়। কিন্তু এই দুদিনের কি খবর বলছিলি? থাকবে, সে কিছু না বলে শম্পা টেবিলের টোকা দিয়ে সুর তোলে, অথচ মুখের ভাবে ফুটিয়ে রাখে সেটা অনেক কিছু। অনামিকা দেবী ওর এ ভঙ্গি জানেন। মনে মনে হেসে বলেন, কিছু না। তবে থাক, আমি ভাবছিলাম বুঝি। আহা, আমি একেবারে কিছু না বলিনি, বলছি এমন কিছু না। যাকে বলেই ফেলি, পরশু ছোড়া এক কীর্তি হয়েছে। শম্পা একটু দম নেয়, তারপর ঝরঝরে গলায় বলে, বিয়ে বিয়ে করে আমায় তো পাগল করে মারছিলই, আবার পরশু সোজা এসে বাবার কাছে হাজির, বলে কি না আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। বোঝো ব্যাপার? শম্পা সহজ হাসি হেসে হেসেই বলে কথাগুলো, কিন্তু অনামিকা দেবীর হঠাৎ মনে হয় শম্পা যেন ব্যঙ্গ হাসি হাসছে, যেন বলতে চাইছে, দেখো দেখো আমাদের যুগকে দেখো, ছিল এমন সাহস তোমাদের যুগের প্রেমিকদের? সে সাহসের পরাকাষ্ঠা তো দেবদাস, শেখর, রমেশ। মাটির ঘোড়া, সে মাটির ঘোড়া। ছোটার ভঙ্গিটি নিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে থাকে, মাথা থেকে পা পর্যন্ত যেন একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। অন্য অনেক দিনের মতো আজও একবার ভাবলেন অনামিকা দেবী, আমি কি এই যুগকে হিংসে করছি? আমার ওই না পছন্দটা কি সেই হিংসেরই রূপান্তর? কি হলো পিসি, অমন চুপ মেরে গেলে যে? অনামিকা দেবী কলমটা আবার হাতে তুলে নিলেন এবং যে কথাটা মুহূর্ত আগেও ভাবেননি, হঠাৎ সেই কথাটাই বলে বসলেন। ছেলেটা তো দেখছি ভারী হ্যাংলা। কেন বললেন? ঠিক সেই মুহূর্তে কি সম্পূর্ণ বিপরীত ভাবনাটাই ভাবছিলেন না অনামিকা দেবী? ভাবছিলেন নাকি, বকুল তোমার নির্মলের যদি এ সাহস থাকতো? কিন্তু শম্পা ওই মনের মধ্যেকার কথাটা জানে না, তাই বলে ওঠে, আমিও ঠিক সেই কথাটাই বলেছি হতভাগাকে। কিন্তু ও যা নাছোড়বান্দা, মনে হচ্ছে বিয়ে না করে ছাড়বে না। তোর বাবা কি বলল? বাবা বাবা আবার নতুন কি বলবেন? বাবা মাত্রই যা বলে থাকে তাই বললেন পাত্র হিসেবে তুমি কি, তোমার চালচুলো কিছু আছে কি না সেসব না জানিয়েই হঠাৎ আমার মেয়েকে বিয়ে করবার ইচ্ছে প্রকাশ করলেই আমি আহ্লাদে অধীর হয়ে কন্যা সম্প্রদান করতে বসবো, এই কি তোমার ধারণা? তাতেও কি, ভাবি শ্বশুরকে পিটিয়ে দিয়ে গেল? শম্পা হেসে বলে ওঠে, অতটা অবশ্যই নয়, তবে শাসিয়ে গেছে, বলেছে দেখি কেমন না দেখ। চমৎকার, কোথা থেকে এইসব মাল জোটাস তাই ভেবে অবাক হই। ব্যাপারটা কি হচ্ছে জানো পিসি? শম্পা পা দোলাতে দোলাতে বলে, অবস্থাটা মরিয়া। আমি আবার কিছুদিন থেকে ওকে দেখিয়ে দেখিয়ে
আর একটা ছেলের সঙ্গে চালাচ্ছি কি না? অবশ্যই সেটা একেবারেই ফলস, স্রেফ ওর জেলাসি বাড়াবার জন্য। ওকে কথা শেষ করতে দিলেন না অনামিকা দেবী। হঠাৎ গম্ভীর হয়ে বলেন, আচ্ছা, তোমার ফাজলামি পরে শুনবো, এখন আমায় এটা শেষ করতে দাও। শম্পা ঝপ করে উঠে দাঁড়ায়, ক্ষুব্ধ অভিমানের গলায় বলে, আমি চলেই যাচ্ছিলাম, তুমিই ডেকে বসালে। তরতর করে নেমে যায় সিঁড়ি দিয়ে। অনামিকা দেবীও সেই দিকে তাকিয়ে থাকেন। বন্ধ কলমটাই হাতে ধরা থাকে, সর্বশক্তি প্রয়োগের ইচ্ছেটাকে যেন খুঁজে পান না। খুব আস্তে, খুব গভীরে ভাবতে চেষ্টা করেন, এই যুগের কোন কর্নারে আমি আমার ক্যামেরাটা বসাবো, কোন অ্যাঙ্গেল থেকে ছবি নেব, কোন বাড়িরই কোনখানে যেন এখনো ভাসুর দেখে ঘোমটা দেওয়া হয়, ভাঁড়ারের কোণে ইদু ঘট পাতা হয়, হয়তোবা বিশেষ বিশেষ দিনে লক্ষ্মীর পাঁচালিও পড়া হয়। অথচ এই বাড়িতেই শম্পা, এর কোনটা সত্য? যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।